আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে আগামী বেশ কিছুদিনের মধ্যে যে কনসার্নিং ইস্যুগুলো আপনাদের সামনে আসতে পারে তার মধ্যে একটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে গাইবান্ধার একটি ঘটনা, যেটা মোটামুটি আমার নিউজ ফিডের লেখালেখিগুলো দেখে আমি বুঝতে পারি। সেটি হচ্ছে গাইবান্ধার পলাশপুর উপজেলার 2 নম্বর ইউনিয়ন, যেটা হোসেনপুর বলা হয়, সেখানে রামচন্দ্রপুর নয়াপাড়া নামে একটি গ্রাম রয়েছে, যেখানে আপনার হরিদাস বাবু নামে এক ভদ্রলোক, যিনি বেশ দানবীর, যার প্রচুর টাকা তিনি সাধারণ মানুষের জন্য খরচ করেছেন, বৃদ্ধাশ্রম, স্কুল, কলেজ এগুলো মিলিয়ে তার নিজের রিসর্ট রয়েছে, সব কিছু মিলিয়ে সে ভদ্রলোক হিন্দু ধর্মাবলম্বী। এবং তিনি এই জায়গাটাতে, যে অঞ্চলের নাম বললাম, সেখানে তিনি প্রায় 76% জমির উপরে প্রায় 22 কোটি অর্থ ব্যয় বলা হচ্ছে যে তিনি একটি মন্দির নির্মাণ করতে যাচ্ছেন, খুবই বেশ বড়সড় জায়গা নিয়ে, যেখানে পড়ালেখার ব্যবস্থা থাকবে, যেখানে ধর্মচর্চার ব্যবস্থা থাকবে, নানা ধরনের ফ্যাসিলিটিস সহ তিনি একটি মন্দির নির্মাণ করেছেন। এটা প্রায় হয়তো বা শেষের পর্যায়ে বা মাঝামাঝি অবস্থানে আছে, যেটা গত বছর শুরু হয়েছিল। একটি কালী মন্দির, যেখানে শিবের একটি আবক্ষ ভাস্কর্য দেখা যাচ্ছে, যেটিকে নানান জায়গাতে বলা হচ্ছে এটা রাম মন্দির নির্মাণ করছেন, এরকমভাবে যারা ডানপন্থী উগ্রপন্থীরা আছে তারা বলা শুরু করেছে। এই পুরো মন্দিরটিকে নিয়ে ভয়ঙ্কর রকমের আমি বলবো বিদ্বেষ তৈরি হয়েছে। এটিকে ভেঙে ফেলো, এখানে কি কোনো মুসলমান নেই, এইটা এখানে থাকতে পারবে না, এখানে অধিবাসী প্রায় 2,44,000, হিন্দু ধর্মাবলম্বী প্রায় 16,000 বা 17,000, এত কম হিন্দু ধর্মাবলম্বী, তাহলে এত বড় মন্দির হবে কেন, ব্লা 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 ব্লা। আমি এই মুহূর্তে যেখানে বসে আছি সেটি হচ্ছে আপনার কলকাতা। এই কিছুক্ষণ আগে, অর্থাৎ আমি যখন এই ভিডিওটা বানাবো তার ঠিক কিছুক্ষণ আগে আমি নিজ কানে আপনার আজান শুনেছি। দুপুরবেলাতেই জোহরের সময় আজান শুনেছি, এই আমার পাশের জানলাটা দিয়ে খোলার সাথে সাথে আমি খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম আজান, যে কলকাতা শহরের মধ্যে 5 ওয়াক্ত এইভাবে কিন্তু আজান দেওয়া হয়, আজান বলা হয়। এখানে প্রচুর মসজিদ রয়েছে, প্রচুর মুসলমান রয়েছে, বাংলাদেশে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী রয়েছে। অন্তত পক্ষে বাংলাদেশে অনেক কিছু হয়েছে ধর্মীয়ভাবে, নানান ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। এই প্রথম আমি কাউকে বলতে শুনলাম, বাংলাদেশে আলাপ হতে শুনলাম যে বাংলাদেশে মন্দির হতে পারবে না, এত বড় মন্দির হতে পারবে না, এত বড় ভাস্কর্য হতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা কত বড় মন্দির নির্মাণ করবে তাদের জায়গাতে, কেনা জায়গাতে, সেটা কে নির্ধারণ করে দেবে? এবং বলা হচ্ছে সেখানে ভারতের সহকারী হাই কমিশনার বা ডেপুটি হাই কমিশনার সেটা উদ্বোধন করতে এসেছেন কাজের, সেটা তো সমস্যা। তারপরে বলা হচ্ছে যে এই ভাস্কর্য এখানে যদি থাকে তাহলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে পরিষ্কারভাবে প্রত্যেক ধর্ম, প্রত্যেক নাগরিকের সমান অধিকার দেওয়া হয়েছে। কোনো মানুষ যদি তার নিজ নিজ ধর্ম পালনের জন্য মন্দির নির্মাণ করেন, মসজিদ নির্মাণ করেন, প্যাগোডা নির্মাণ করেন, বা শিখ ধর্মাবলম্বীদের জন্য যেই ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেটা নির্মাণ করেন, তাহলে সেটা বাধা দেওয়া বাংলাদেশের আইনে অসম্ভব, এটা যায় না, আমরা বর্বর সমাজ না। তো বাংলাদেশে গাইবান্ধার এই পলাশবাড়ির এই মন্দির নির্মাণ নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তা কে বলছে? এই যে আমি যে আপনাদেরকে এখন এই ভিডিওটা বানাচ্ছি, আপনি এটা শুনে একটু অবাক হবেন যে আপনার কানেও এসেছে। এটা কি আপনার খালা বলেছে, আপনার ফুপু, আপনার চাচি, চাচা, মানে আপনার আশেপাশের মানুষজন? খেয়াল করে দেখবেন না, এটা নিয়ে কারো কোনো কনসার্নই নাই। এটা নিয়ে কেউ, বাংলাদেশের মানুষ আসলে এরকম শান্তিপ্রিয়ই, সাধারণ মানুষরা এগুলো নিয়ে বদারও করে না, বদার করবেই বা কেন? একজন ধর্মাবলম্বী তার ধর্মীয় আশ্রম বানাক বা ধর্মালয় বানান বা ধর্ম প্রতিষ্ঠান বানান, তাতে অন্য ধর্মের কেন সমস্যা হতে যাবে? বাংলাদেশ তো এমন রাষ্ট্র নয়। তাহলে কথা বলছে খুবই সুনির্দিষ্ট কিছু মানুষ, যেমন এই পিনাকি ভট্টাচার্য জানেন যে এই ধর্মীয় উগ্রবাদকে সে যত রকমভাবে উস্কে দিতে পারে। কথা বলছে এই মামুনুল হকের ভাই মাহফুজ, কথা বলছে এই জসিমউদ্দিন রাহমানি এবং এদের যারা আছে, তারপর কেফায়াত উদ্দিন নামে এক লোক কথা বলছে। অর্থাৎ
যত রকমের আপনি ধর্মীয় উগ্রবাদীদেরকে চেনেন তারা এই বিষয় নিয়ে কথা বলছে এবং মানুষকে ক্রমাগতভাবে উস্কে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি গৌতম বুদ্ধের হিউজ একটা আবক্ষ ভাস্কর্য বা মূর্তি, যেটি আপনি বলেন, যদি ধর্মীয় হয়, যদি মূর্তি হয়, মূর্তি বলেন, তাহলে হিসেব মতে তো সেটাও হতে দিতে পারা যাবে না। কেন এত বড় ভাস্কর্য থাকবে, এই কথাটা আরেকটা দল বলবে। তাহলে বাংলাদেশে অসংখ্য আপনার মসজিদ আছে, মন্দির আছে, তাহলে এক ধর্ম আরেক ধর্মকে বলবে যে এটা হতে পারবে না, এইভাবে হতে পারবে। আচ্ছা, এই যে কলকাতাতে যে এই যে টিপু সুলতান মসজিদ দেখেছি, বা আমি দিল্লিতে বিশাল বড় মসজিদ দেখে এসেছি, হিন্দুরা তো কখনো বলেনি যে দিল্লির জামে মসজিদ, যেখানে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তে পারে, সেটা ভেঙে দিতে হবে। এই কলকাতাতে হিন্দু অধ্যুষিত জায়গাতে আমি এটা বলতে শুনিনি যে মসজিদ হতে পারবে না। গতকালকেও আমাদের এক ভাইয়ের মা মারা গেছেন, হিউজ জানাজা হয়েছে, সেখানে কেউ কি বলেছে যে এই মসজিদ ভেঙে দিতে হবে, জানাজা হতে পারবে না, এটা হতে পারবে না? কখনো আমি বলতে শুনিনি। আমি বরঞ্চ একটা সহাবস্থান দেখেছি, এবং বাংলাদেশেও কিন্তু এটা দেখেছি। সত্যি কথা, কিছু বিচ্ছিন্ন ঘটনা যদি আমি বাদ দিই, কিছু নোংরা ঘটনা যদি আমি বাদ দিই, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাদের যে মূল সমস্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে হিন্দুদের মন্দির কেন হবে, সেখানে এত বড় আবক্ষ ভাস্কর্য কেন হবে, এত সুন্দর একটা জায়গা কেন তৈরি হবে, এইটা হচ্ছে মূল সমস্যা। আরেকটা মূল সমস্যা হচ্ছে ভারতীয় হাই কমিশনার কেন সেটা উদ্বোধন করবে। বাংলাদেশে হাজার হাজার মসজিদ বানিয়েছে সৌদি আরব। এখন যদি হিন্দুরা বলে যে সৌদি আরবের লোকেরা বা সৌদি আরবের টাকাতে কেন মসজিদ হবে, যদি বলে যে সৌদি আরবের একজন ডিপ্লোম্যাট বা তাদের হাই কমিশনের কেউ মসজিদ উদ্বোধন করতে পারবে না। আমরা দেখেছি শত শত মসজিদ উদ্বোধন করতে দেখেছি কাতারের হাই কমিশনারকে, উপ হাই কমিশনারকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের যারা আছেন তাদেরকে দিয়ে মসজিদ উদ্বোধন করানো হয়েছে। সেটা যদি এখন ভারত বলে এটা করা যাবে না, বা বাংলাদেশের হিন্দুরা বলে করা যাবে না, আপনার কেমন লাগবে শুনতে? বা কোনো খ্রিস্টান যদি কোনো গির্জা হয়, কেউ যদি বলে যে এই গির্জা উদ্বোধন করতে পারবে না আমেরিকার রাষ্ট্রদূত, এটা আপনার কেমন লাগবে শুনতে? এই পুরো ব্যাপারটা বাংলাদেশে হচ্ছে। কেন আমি এই কথাটা বলছি সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও পোস্ট করেছি, আপনারা দেখবেন। সেটা হচ্ছে ভারতের সীমান্তে হঠাৎ করে বিজেপি বলছে আমরাও গুলি করব, এই করব, সেই করব, এবং বাংলাদেশের লোকজন ভারতের সীমান্তে ঢুকে সবজি চুরি করে নিয়ে আসছে, কদু চুরি করে নিয়ে আসছে, কুমড়া চুরি করে নিয়ে এসেছে, তাদের গাছ তুলে উপরে নিয়ে এসেছে। তারপর আমরা কিছুদিন আগে দেখেছি এক লোক ওদের সীমান্তে গিয়ে, অর্থাৎ ভারতের সীমান্তে গিয়ে মাছ ধরছে। এই যে হঠাৎ করে সীমান্তটাকে অস্থিতিশীল করে তোলা, এই যে মামুনুল হক ইলেকশনে ফেলটু মেরে এখন তার ভাইকে দিয়ে এই সীমান্তে বা মন্দিরে নিয়ে উত্তেজনা তৈরি করা, জসিমউদ্দিন রাহমানি এই জঙ্গির নতুন করে মাদ্রাসা চালু হয়েছে আবার মাহমুদপুরে, আপনি জানেন, এইটা চালু করা, এদের আবার নতুন করে কথা বলা, এই যে জঙ্গি জিয়াউল হক তার আবার কথা বলা, তার সাঙ্গপাঙ্গদের কথা বলা, খেয়াল করে দেখবেন যে এই মন্দির নিয়ে কথা বলছে, কিন্তু ওই একদম কঠিন আকারে যে ডানপন্থী উগ্র যে অংশটা আছে, অর্থাৎ ইনকেলাব মঞ্চকেও দেখবেন এরাই সমর্থন দেয়, এই ডানপন্থী জামাতের যেই উগ্র যে অংশটা আছে সেইটা। তাহলে বোঝেন তো যে ইজ সামথিং কুকিং সামওয়্যার, মানে কোনো একটা পরিকল্পনা কি আছে যে ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে আমেরিকা বাংলাদেশে জামাত এবং এনসিপিকে ক্ষমতাতে আনতে চায়, আমি বারবার বলছি। তাহলে একটু চিন্তা করে দেখেন তো যে এটার পেছনে পশ্চিমা কোনো ইন্ধন আছে কিনা। কারণ আপনি মোটামুটি যত রকমের অকাম কুকাম আছে দেখবেন, আপনি মোটামুটি একটা ট্রেল খুঁজলে আপনি পশ্চিমাদের একটা বিনিয়োগ আপনি দেখতেই পাবেন, অন্ততপক্ষে আমার রিসার্চ তাই বলে। দেখেন তো যে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি বাঁধিয়ে এমন কিছু একটা করতে চাই কিনা, সেনাবাহিনীকে এঙ্গেজ করে, বাংলাদেশ একটা এঙ্গেজ করে একটা এমন কোনো অবস্থা তৈরি করতে চাই কিনা। এবং কথায় কথায় তো আওয়ামী লীগের দোষ দেওয়া আছেই, যে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো গভীরভাবে ভাবার সময় এসেছে। দেখুন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, আমরা যেমন মুসলিম ধর্মাবলম্বী, আমরা কি করি, আমাদের পবিত্র স্থান হচ্ছে কাবা, আমরা কাবাতে যাই। আমরা যদি হজরত হাসান হোসেন, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর আমরা এরকম মানে ধর্মীয় বিষয়াদি দেখতে চাই, আমরা কোথায় যাই? ইরাকে যাই, ইরানে যাই, এমনকি ইসরায়েলের যে মস্ক আছে সেটাও কিন্তু দেখতে অনেক মুসলমানরা যায়, মক্কাতে যায়, সৌদি আরবে যায়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের জায়গাগুলোতে যায়। কিন্তু আমাদের একটা তীর্থস্থান বা আমাদের একটা পবিত্র জায়গা কোনটা? মক্কা। আমরা হজ করতে যাই,
এখন কেউ যদি আমাদেরকে বলে এই আপনি সৌদি আরবে যান কেন, হজ করতে যান কেন, আপনার কেমন লাগবে শুনতে? ঠিক একইভাবে হিন্দুদের যে তীর্থভূমি, হিন্দুরা তাদের নানান ধরনের পুণ্য কাজ মনে করে, গঙ্গার জলে স্নান করা, এখানে আসা, তীর্থে যাওয়া, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষে হিন্দু অধ্যুষিত, এখানে আসবে, এবং ভারতের টাকাতে যদি বাংলাদেশে কোনো কোনো মন্দিরও হয়, তাহলে তো আমি কোনো আশ্চর্য কিছু দেখি না। যদি সৌদি আরবের টাকাতে বাংলাদেশে প্রচুর মসজিদ হতে পারে, আমাদের একটা বড় তীর্থের জায়গা কোথায়, বড় একটা পবিত্র স্থান কোনটা, মক্কা, সেখান থেকে যদি আমাদের হাজার হাজার মসজিদের টাকা বা এতিমখানা, মাদ্রাসা, এগুলোর টাকা সৌদি আরব দিতে পারে, তাহলে ভারতের টাকাতে একটা হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু গরিষ্ঠ রাষ্ট্রের লোকেরা যদি এইখানে কোনো মানুষকে দিয়ে মন্দির বানায়, মসজিদ বানায়, আমি বলছি না যে পলাশবাড়ির যে মন্দির সেটা ভারতের টাকায় হচ্ছে, আমার কথা হচ্ছে যে এগুলো নিয়েও তো কথা হচ্ছে। ফলে এই যে পুরো আলাপটা উঠেছে, এইটা আপনারা গভীরভাবে বিশ্লেষণ করবেন, দেখতে থাকেন। আমার মামা, চাচা, খালা, মামি, কিংবা আপনার মামা, চাচা, খালা, মামি, বন্ধু বান্ধব, এগুলো নিয়ে কিন্তু কেউ কনসার্ন হচ্ছে না। কনসার্ন হচ্ছে একেবারে খুবই সুনির্দিষ্ট, একেবারে উগ্রপন্থী যারা আছে, এই যে হিজবুত তাহরির, জামাতের যে উগ্রপন্থী আছে, তারা কেন তারা এগুলা বলছে, কি কারণে বলছে, এই গাইবান্ধার পলাশবাড়ির এই যে নয়াবাড়ি যে গ্রামে এই মন্দিরটা হচ্ছে, এইটা নিয়েই কেন তাদের এত চুলকানি, এইটা আপনারা মনে হয় একটু ভালো করে দেখার বিষয় আছে। আপনারা খেয়াল করে দেখবেন যে জুলকারনাইন সায়ের মতো উস্কে দেওয়া লোক, সেগুলো নিয়ে লেখালেখি করছে, পিনাকিও করছে। দেখেন সবগুলোর গোড়া কিন্তু এক জায়গাতে এসে আমরা দেখতে পাচ্ছি। কে কত কোটি টাকা দিয়ে মন্দির বানাবে, এটা আপনি নির্ধারণ করে দিতে পারেন না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, যদিও তার সার্বভৌমত্ব নিয়ে আমার প্রশ্ন আছে, তারপরও সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। 10 ফিট না, 50 ফিট না, কেউ যদি 5000 ফিট ভাস্কর্য নির্মাণ করে তার ধর্মীয় জায়গাতে, আমি কোনো রকমের প্রবলেম তো দেখি না, কোনো সমস্যা তো দেখি না। এটা কেন সমস্যা হবে? তার ধর্ম সে পালন করছে। ফলে এটা নিয়ে আপনারা সতর্ক থাকবেন, এবং যারা এই সমস্যাটা তৈরি করতে চাচ্ছে তাদের ব্যাপারে অবজার্ভ করবেন, নজর রাখবেন। রংপুর এবং বিশেষ করে রংপুরের গাইবান্ধার পলাশবাড়ি, এই নামগুলো এখন শুধু একটি উপজেলা বা জেলা হিসেবে সীমাবদ্ধ নেই। এখন এই জায়গার সঙ্গে জড়িয়ে গেছে ধর্মীয় সংবেদনশীলতা, রাজনৈতিক উত্তাপ, সাম্প্রদায়িক উদ্বেগ আর এক ধরনের ভূ রাজনৈতিক সন্দেহ। কেন? কারণ সেখানে একটি বিশাল 75 ফুট উঁচু রাম মূর্তি নির্মাণ প্রায় শেষের পথে। খেয়াল করবেন কোথায় হচ্ছে? বাংলাদেশের রংপুর ডিভিশনের গাইবান্ধা জেলার পলাশবাড়ি। সেখানে পলাশবাড়ি উপজেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায়, এটি রংপুর বিভাগের অন্তর্গত। আর রাম মূর্তিটি তৈরি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বৃন্দাবন পাড়া নামের গ্রামে। স্থানীয় সমাজসেবক হরিদাস বাবুর উদ্যোগে এই বৃহৎ ধর্মীয় প্রকল্পটি শুরু হয়েছে 2024 সালের আগস্টে। খেয়াল করবেন আবার তারিখটা, 2024 সালের আগস্ট, যে বছর যে মাসে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। সেই দিন, তারপর থেকে সেই মাসেই শুরু হয় নির্মাণ প্রায় শেষের পথে। আর এই নির্মাণকে ঘিরে শুধু স্থানীয় স্তরে নয়, দেশের নানা মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সাংস্কৃতিক প্রকাশ, আবার কেউ বলছেন এত বড় প্রকল্প এই সময়ে, এই অঞ্চলে, এই বাস্তবতায় একেবারেই স্বাভাবিক নয়। এমনকি কেউ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন এর পেছনে আন্তর্জাতিক মদত আছে, বিশেষ করে ভারতের কোনো কৌশলগত স্বার্থ এর মধ্যে আছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব
আবেগ দিয়ে নয়, অযথা ভয় দিয়ে নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, ধর্মীয় সংবেদনশীলতা, নিরাপত্তার দিক আর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে। সংক্ষেপে প্রথম একটা জিনিস পরিষ্কার করা দরকার, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ একেবারে কাল্পনিক কিছু নয়। এটা বাংলাদেশের জন্মের পর থেকেই আছে, কিন্তু জন্মের পর থেকে আছে বলেই সে সময়ের 22% হিন্দু, 1971-এর 22% হিন্দু, আজকে সেখানে নেমে এসছে 8%। কিন্তু তা সত্ত্বেও বলবো, গত 2 বছরে নানা সময়ে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, মন্দিরে আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, ভয় দেখানো, এসব ঘটনা বারবার আলোচনায় এসেছে এবং ভারত সরকার তাদের মৌনতা দূর করে তারা প্রতিবাদও জানিয়েছে মোহাম্মদ ইউনূসের আমলে, এবং তারেক রহমানের আমলেও প্রতিবাদ কিন্তু আসছে। এই ঘটনাগুলোর ফলে সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে, আর সেই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই তাদের ধর্মীয় প্রতীক, উপাসনালয় কিংবা বড় কোনো ধর্মীয় নির্মাণ প্রকল্পকে আরও বেশি স্পর্শকাতর করে তোলে। অর্থাৎ এমন একটা পরিবেশ যখন চলছে বাংলাদেশে, সেই সময়ে 75 ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণ করা শুধু একটি প্রকল্প নয়, এটা একটা বড় রাজনৈতিক বার্তাও দিচ্ছে। আর রাজনৈতিক বার্তা হলেই তার প্রতিক্রিয়া আসবেই। এখানেই শুরু হয় আসল জটিলতা। একদিকে আছে হিন্দু সম্প্রদায়ের দাবি, আমাদের ধর্ম পালনের অধিকার আছে, আমাদের মন্দিরে দেবমূর্তি স্থাপন করার অধিকার আছে, আমাদের নিজস্ব জমিতে নিজের টাকায় ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকারও আছে। এই যুক্তি সাংবিধানিকভাবে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অন্যদিকে আছে বাস্তবতা। বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, হিন্দুদের ওপরে আক্রমণ মানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, মৌলবাদী গোষ্ঠীগুলোর ব্যাপক উত্থান, সামাজিক মাধ্যমে প্রবল উস্কানি, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে উত্তেজনা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশের সংবেদনশীল সম্পর্ক, যে সম্পর্ক তারেক রহমানের আগে মোহাম্মদ ইউনূসের সময় তো একটা ব্রেক ইভেন পয়েন্টে চলে এসেছিল। সেই সম্পর্কটা উন্নতি হবে ভাবা গিয়েছিল, উন্নতি হয়নি। তারেক রহমানের সময়ে সম্পর্ক এখন আরও খারাপের দিকে। ফলে এই সব কিছু মিলিয়ে একটা মূর্তি শুধু মূর্তি থাকে না, ওটা হয়ে যায় একটা প্রতীক। কেউ দেখছে ধর্মীয় স্বাধীনতার প্রতীক হিসেবে, কেউ দেখছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে, আবার কেউ দেখছে প্রতিবেশী দেশ ভারতের কৌশলগত প্রভাব বিস্তারের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে। এবার আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, এই মূর্তি নির্মাণের পেছনে কি আন্তর্জাতিক মদত আছে? আরো স্পষ্ট করে বলি, ভারতের মদত কি আছে? এখানে আবেগের চেয়ে তথ্য বেশি জরুরি। যে কোনো বড় নির্মাণ প্রকল্পের জন্য অর্থ লাগে, সংগঠন লাগে, নিরাপত্তা লাগে, প্রশাসনিক ছাড় লাগে, আর স্থানীয় সমর্থনও লাগে। 75 ফুট উঁচু রাম মূর্তি সত্যি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাহলে প্রশ্নটা অস্বাভাবিক নয়, এত অর্থ কোথা থেকে এলো, কে দিল? স্থানীয় দান অনুদানেই কি এটা সম্ভব, নাকি এর পেছনে কোনো বাইরের উৎস আছে? এত টাকা খরচ করার কথা যে হিন্দু যে ব্যবসায়ীর নামে করা হচ্ছে, বলা হচ্ছে, প্রশ্ন উঠেছে যে তার কি এত টাকা খরচ করার মতো টাকা তার আছে? এই প্রশ্নগুলো কিন্তু বৈধ প্রশ্ন, কিন্তু বৈধ প্রশ্ন আর প্রমাণিত দাবি এক জিনিস নয়। এখানে অনেকেই ধরে নিচ্ছেন ভারতের মদত আছে, কারণ একজন ভারতীয় কূটনীতিকও পর্যন্ত
এই নির্মাণ অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন, যে কারণে বাংলাদেশের ভেতরে কিছু রাজনৈতিক গোষ্ঠী ভারত বিরোধী বা ভারত ভীতিমূলক ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু শুধু একজন কূটনীতিকের উপস্থিতি বা সন্দেহের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রমাণ করা যায় না। তবে এটাও ঠিক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীক খুব সহজে ভূ রাজনৈতিক অর্থ পেয়ে যায়। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস এমনিতেই সংবেদনশীল। সীমান্ত, নদী, বাণিজ্য, আশ্রয়, নিরাপত্তা, ধর্মীয় পরিচয়, এখন আবার এসেছে পুশব্যাক, এর ওপরে আছে গঙ্গা জল বন্টন চুক্তি, তিস্তা জল বন্টন, তিস্তা বাঁধ প্রকল্প, ভিসা ইত্যাদি সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সন্দেহ তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর এই সন্দেহ যখন একটি বিশাল রাম মূর্তি ঘিরে তৈরি হয়, তখন বিষয়টা শুধু ধর্মীয় থাকে না, রাজনৈতিক হয়ে যায়। আর রাজনৈতিক হলে তার নিরাপত্তার প্রশ্নেও পৌঁছে যায়। এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলামী মৌলবাদীরা কি সত্যি শক্তি সঞ্চয় করেছে বাংলাদেশে? অনেক পর্যবেক্ষক বলছেন হ্যাঁ, শুধু ভারতের নয়, বাংলাদেশেও বলছেন, এবং বাংলাদেশের বাইরে বিশ্বের অন্যত্রও পর্যবেক্ষকরা বলছেন হ্যাঁ, বাংলাদেশে মৌলবাদী ইসলামী শক্তিরা শক্তি সঞ্চয় করেছে বিপুলভাবে, যার জন্যে মোহাম্মদ ইউনূসের অবদান এবং এখন অবদান হচ্ছে তারেক রহমান সরকারের। সাম্প্রতিক সময়ে কিছু সংগঠন, কিছু বক্তা, কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু রাজনৈতিক ধর্মীয় গোষ্ঠী প্রকাশ্যে অনেক বেশি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে হিন্দুদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তারা মন্দির ভাঙার হুমকি দিচ্ছে, মূর্তি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা করছে, তৌহিদি জনতার নামে রাস্তায় নামার কথা বলা হচ্ছে ভারত অভিযান করো। এগুলো সাধারণ ধর্মচর্চা নয়। তারা শুধু রাম মূর্তি ভেঙে ফেলার কথা বলছে না, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে হত্যার কথাও বলছে, ভারতে ইসলামী রাজ প্রতিষ্ঠার কথা বলছে, আর গ্রেটার ইসলামিক বাংলাদেশ গঠনের কথা, পশ্চিমবঙ্গকে নিয়ে আরও কিছু রাজ্যের কিছু কিছু টুকরো নিয়ে করবার কথা। এটা তো সবাই জানে, এটা তো স্বয়ং মোহাম্মদ ইউনূস পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছেন, প্রমাণ করে দিয়ে গেছেন। এই সবগুলো হচ্ছে উগ্র রাজনীতির ভাষা। এখানে সবচেয়ে উদ্বেগের জায়গা হলো যখন ধর্মকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন সংখ্যালঘুরা শুধু ভয় পায় না, রাষ্ট্রের ওপর আস্থাও হারাতে শুরু করে। রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বড় ধর্মীয় নির্মাণ প্রকল্প তাদের কাছে সাহসী উদ্যোগ হয়ে দাঁড়ায় অবশ্যই, কিন্তু একই সঙ্গে বিরাট বড় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই দ্বৈত বাস্তবতা খুব স্পষ্ট। একদিকে হিন্দুদের গর্বের প্রকাশ, আমরা মন্দির তৈরি করব, অন্যদিকে আতঙ্ক, আমাদের প্রিয় শ্রীরামের মূর্তি ভেঙে ফেলবে কিনা, মন্দির অপবিত্র করবে কিনা। আর এই আতঙ্ক থেকেই জন্ম নেয় নানা ধরনের গুজব, ষড়যন্ত্র তত্ত্ব, রাজনৈতিক অতিরঞ্জন। যেমন কেউ বলছেন এই মূর্তি নাকি কেবল ধর্মীয় নয়, বরং ভারতীয় কৌশলগত স্বার্থের অংশ। কেউ বলছেন এই মূর্তির কোনো ক্ষতি হলে ভারতের রংপুর সংক্রান্ত কোনো অজুহাত, মানে আরো স্পষ্ট করে বলি, ভারত কার্নাড নামে যে কৌশলবিদ, যাকে নিয়ে আমি গতকালই একটি ভিডিও করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন, যে রংপুরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্যে আমাদের কৌশলবিদ ভারত কার্নাড তিনি কি বলেছেন। তো এই মূর্তির, অনেকেই বলছেন এই মূর্তির কোনো ক্ষতি হলে ভারতের রংপুর সংক্রান্ত অজুহাত তৈরি হতে দেরি হবে না। মনে রাখতে হবে, ভারতের বর্তমান সরকারের অন্যতম তাত্ত্বিক পরামর্শদাতা ভারত কার্নাড, যার কথা বলছি, গতকালও বলেছি, বারবার বলছেন শিলিগুড়ি করিডর মজবুত করতে ও চওড়া করতে ভারতের উচিত
এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আরও একটি কথা বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডোরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছেন। ভারত সরকারের ডাইরেক্ট অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সেইটা তৈরি করবার চেষ্টা করছেন। এটা মমতা ব্যানার্জির সময় হয়েছিল, কারণ মমতা ব্যানার্জি স্পষ্টভাবেই ছিলেন বাংলাদেশের ওই রাজনীতির সপক্ষে। কিন্তু এখন মমতা সরকার চলে গেছে, এখন এসছে শুভেন্দু অধিকারীর সরকার, বিজেপি সরকার। এখন হয়তো বাংলাদেশের এই যে শিলিগুড়ি করিডোর সন্নিবিষ্ট এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে হয়তো অত তাড়াতাড়ি ভারত সরকার কেন্দ্রশাসিত অঞ্চল নাও করতে পারে, তবে করতেও পারে ভবিষ্যতের কথা মনে রেখে। মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে এই রংপুর ডিভিশনেই। এখানে রাধাকৃষ্ণের মন্দির ও কালীমাতার মন্দির তৈরি হয়েছে। একই সঙ্গে রাম মূর্তির সঙ্গে তৈরি হচ্ছে 28 ফুটের আদি যোগী শিব মূর্তি এবং 53 ফুটের ভগবান কৃষ্ণ মূর্তি, এবং তার সঙ্গে ভগবান শ্রীরামের 75 ফুটের মূর্তি বাংলাদেশে। অর্থাৎ এক কথা, ইসলামী বাংলাদেশের বুকে বিশাল একটা মন্দির কমপ্লেক্স তৈরি করে যেন ওখানকার হিন্দুরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেখানকার মৌলবাদীদের প্রতি। বিষয়টা কিন্তু আদৌ ছোট নয়। প্রশ্ন উঠছে, এই সাহস সেখানকার হিন্দুরা পেল কি করে? আরও একটা প্রশ্ন, শেখ হাসিনার আমলে এই সব মূর্তি নির্মাণের পরিকল্পনা পাশও হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়েছে তার পতনের পর এবং ঝড়ের গতিতে সম্পন্ন হওয়ার পথে সেই কাজ। উদ্বোধন এই জুলাই মাসে। এই সাহস কি অবাক করার মতো নয়? আর এটা অনুমান করেই অনেকেই এমনও বলছেন, শিলিগুড়ি করিডোর নিরাপদ করতে ভারত এই পরিকল্পনা তৈরির পশ্চাতে। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারত ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপও নিতে পারে। এসব কথার মধ্যে কিছু বাস্তব ভৌগোলিক উদ্বেগ আছে ঠিকই, জল্পনা আছে, কিন্তু বাস্তবতাকেও অস্বীকার করা যায় না। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অবশ্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে সরাসরি রংপুর দখল বা বাংলাদেশ অভিযান কথায় নামিয়ে আনা, এটা এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা বলা যেতেই পারে। আন্তর্জাতিক আইন, কূটনীতি, সীমান্ত বাস্তবতা এসব বিষয় এত সরল নয়। কোনো মন্দিরে হামলা হলেই একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের ভূখণ্ডে অভিযান চালাবে, এটা বাস্তব নীতি নয়। তবে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়াও যায় না। বিশেষত সেখানকার মন্দির, সেই মন্দির রক্ষা করতে গেলে হিন্দুদের উপরেও আক্রমণ আসবে, অনেক হতাহত হতেই পারে। এই হতাহত হলে ভারত হাত গুটিয়ে আর বসে থাকবে না, কারণ এই ভারত, মোদির ভারত সেই পুরনো ভারত নয় যেখানে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এই ভারত আর নেই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাম মূর্তির গায়ে হাত পড়লে তার প্রতিক্রিয়া ভারতের জনগণের মধ্যেও নিদারুণ হবে, এটা বললে একদম ভুল নেই। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা 3টি স্তরে। প্রথমত, সংখ্যালঘুদের নিরাপত্তা সংকট। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বড় অংশ এখনো নিরাপত্তাহীনতা অনুভব করে এবং দিন দিন তাদের নিরাপত্তাহীনতা বাড়ছে এই ইউনূসের আমলে এবং তারপরে তারেক রহমান সরকারের আমলে। এই অনুভূতি শুধু মানসিক নয়, এর পেছনে বাস্তব ঘটনার অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত, মৌলবাদী রাজনীতির উত্থান। ধর্মীয় আবেগকে ব্যবহার করে কিছু গোষ্ঠী রাজনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। বাংলাদেশে পাকিস্তান তার পা আরও শক্ত করে রাখছে। এতে রাষ্ট্র দুর্বল হচ্ছে, সমাজ বিভক্ত হচ্ছে, আর সাধারণ মানুষও আতঙ্কিত হচ্ছে। তৃতীয়ত, ভূ রাজনৈতিক সন্দেহ। ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আজ যে অবিশ্বাসের জাল ক্রমশ ঘিরে ধরছে,
সেটা কোনো ধর্মীয় প্রকল্পকে সহজেই আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুতে পরিণত করবে। ফলে স্থানীয় একটি মন্দিরে হাত পড়লে জাতীয় রাজনীতি পেরিয়ে আন্তর্জাতিক আলোচনায় সেটা চলে আসবেই এবং তার প্রতিক্রিয়াও দেখা যাবে। এখানে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার থাকা, এটা হচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের অধিকার। এবং যখন এই অধিকারের অর্থ ইত্যাদি জমি কোত্থেকে আসছে সেসব জেনেই প্রশাসন অনুমতি দিয়েছে, তখন সেই নিয়ে আর কোনো প্রশ্ন করা যায় না বর্তমানে। তবে যেটা জানা যাচ্ছে, দেশের আইন মেনেই এই নির্মাণ হচ্ছে। এই নির্মাণের অনুমতি দিয়েছিল শেখ হাসিনার সরকার। যখন দেশে 560টি বিশালকায় মডেল মসজিদ তৈরি করলেন শেখ হাসিনা, তখন হিন্দুরাও দাবি করেছিল তারা তাদের নিজেদের টাকায় তৈরি করতে চায় বিশাল মূর্তি কমপ্লেক্স, কারণ শেখ হাসিনা বলেছেন এই টাকা সৌদি আরব দিয়েছিল। সুতরাং হিন্দুরা যখন বলল যে তারা নিজেদের টাকায় তারা মন্দির করবে, নিজেদের জমিতে, নিজেদের ক্ষমতায়, শেখ হাসিনা তার আইন মেনেই সেটাকে পাশ করে গিয়েছেন। সুতরাং হিন্দুরা যে জোর করে অবৈধভাবে মন্দিরটি এবং ওইসব মূর্তি তৈরি করছে, শ্রীরামের 75 ফুট মূর্তি তৈরি করছে, তা একদমই নয়। এই পরিস্থিতিটা আমাদের কিভাবে দেখা উচিত? আমি মনে করি এইখানে এই মন্দির, সেটা নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। মন্দির, মূর্তি, মসজিদ, গির্জা সব ধর্মীয় স্থাপনায় রাষ্ট্রের সুরক্ষার মধ্যে থাকা উচিত। আর ধর্মীয় স্থানে হামলা মানে শুধু একটি স্থাপনায় আঘাত নয়, তা সমাজের সম্পূর্ণ সংখ্যালঘুদের ওপর আঘাত। তৃতীয়ত আরেকটি কথা হচ্ছে রাজনৈতিক দায়িত্বশীলতা। হিন্দু বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, ভারত বিদ্বেষ বা সাম্প্রদায়িক উস্কানি, এগুলো দিয়ে সাময়িক রাজনীতি করা যায়, তা কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্র ধ্বংস হয়। যারা ধর্মীয় সংবেদনশীলতাকে ঘিরে ভোটের খেলা খেলতে চাইছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে জনমত তৈরি হবে। এবং মনে রাখতে হবে, তাদের দিকে কিন্তু নজর রেখে দিয়েছে সমস্ত ভারত, তো দেখে দিয়েছে ভারতের জনগণও। বাংলাদেশ এখন একটা সময় পার করছে যেখানে প্রত্যেকটি ধর্মীয় প্রতীক, প্রতিটি সংখ্যালঘু ইস্যু, প্রতিটি ভারত সম্পর্কিত সংবাদ, সব কিছুই অবিশ্বাসের চোখে দেখা হচ্ছে। এই পরিবেশে 75 ফুটের রাম মূর্তি শুধু একটি ভাস্কর্য নয়, এটা হয়ে গেছে রাষ্ট্র, ধর্ম, পরিচয় আর ভূ রাজনীতির সংযোগ স্থল। তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। তাদেরকে মনে রাখতে হবে, ভারতের মানুষ শ্রীরামের মূর্তির অমর্যাদা সহ্য করবে না। যদি সে দুঃসাহস কারো হয়, মানে কোনো মৌলবাদী শক্তির হয়, তবে তার খুব বড় মূল্য দিতে হবে। রামের গায়ে হাত পড়লে ভারতের জনতা বিপুল বিক্ষুব্ধ হবে, এটা মানতেই হবে। আর রংপুর অভিযান তখন কিন্তু হয়ে উঠবে এক বাস্তবতা। তাদের বিরুদ্ধে লড়াই ফেসবুকে হবে না, সামাজিক মাধ্যমে লড়াই হবে না, লড়াই হবে সরাসরি গুলি, গোলা, বন্দুক। ভারতের কাছে ট্রাম্পের যে কোনো মূল্যই নেই, তার কথার কোনো মূল্যই নেই, সেটা কালকে নরেন্দ্র মোদী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। গতকালকে আমি বলেছিলাম আপনাদের, ট্রাম্পের সঙ্গে মোদী কথা হয়েছে। ট্রাম্প ফোন করেছিলেন, জয়শঙ্কর অনুরোধ করার পর মোদী কথা বলেন। কথা হয়েছিল মোটামুটি 6টি সূত্র নিয়ে তারা কথা বলবেন। ওই 6টির মধ্যে 2টি প্রধানমন্ত্রী মোদী শুনেই নাকচ করে দিয়েছে। সেই 2টি হচ্ছে ইরান এবং বাংলাদেশ। এই দুটো পয়েন্ট যদি বাদ দেওয়া হয়, তাহলে মোদী ট্রাম্পের সঙ্গে সাইড লাইনে বসতে পারেন। ট্রাম্প বলেছেন, আমি ওইতে রাজি, বাংলাদেশ ইরান বাদ দিয়ে আমি কথা বলবো। এদিকে কাল রাতে আবার নেতানিয়াহু ফোন করেছে, সেও এক খবর। তো যাই হোক, আগে এখন যেটা বেরিয়েছে আমাদের কাগজে, 6 লাইন কাগজে বেরিয়েছে, একটুখানি আপনাদের পড়ে শোনাই। এটা তো অফিসিয়াল খবর, একটু
দেখে রাখা ভালো। ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে ট্রাম্পের দেখা হওয়ার কথা রয়েছে। সরকারি সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে, আগামী 16-17 জুন ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন আয়োজিত G7 সম্মেলনে অংশগ্রহণ করবেন। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ সাক্ষাতের পর এই বৈঠকটি হবে শ্রী মোদী এবং শ্রী ট্রাম্পের মধ্যে প্রথম আলাপচারিতা। সূত্রগুলো পরিকল্পিতভাবে আলোচনার বিষয়ে বিস্তারিত বিবরণ দেয়নি, তবে জানা গিয়েছে উভয় পক্ষ আলোচনাধীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, পারস্পরিক উদ্বেগের অন্যান্য আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়টিকে নিয়ে আলোচনা করবে। ফ্রান্স এবং স্লোভাক প্রজাতন্ত্রে শ্রী মোদীর আসন্ন ভ্রমণসূচির বিবরণ জানানোর পরপরই কর্মকর্তারা এই তথ্য প্রদান করেন। প্রধানমন্ত্রীর সফর দুটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম ভাগ 13 থেকে 14, দ্বিতীয় ভাগ 16 থেকে 19। 14 জুন নিসে মিস্টার ম্যাক্রোর সঙ্গে বৈঠক করবেন। নিস একটি ভারত ও মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক করিডোর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে আবির্ভূত হয়েছে, যে প্রকল্পটি ভারত সরকার 2023 সালের G20 শীর্ষ সম্মেলনের থেকে সমর্থন করে আসছে। এই সফরগুলোর ঘোষণায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিচে উভয় নেতাই যৌথভাবে ম্যাক্রো এবং মোদি যৌথভাবে ভারত ইনভেস্টার্স অনুষ্ঠানের উদ্বোধন করবেন, যা ভারত এবং ফ্রান্স অন্যান্য শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালগুলোকে একত্রিত করবে। সফরের শেষ দিকে শ্রী মোদি 16-17 জুন এভিয়ানে অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ফ্রান্সে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপরে শ্রী মোদী তার দ্বিপাক্ষিক আলোচনা এবং ইউরোপের বৃহত্তম প্রযুক্তি স্টার্টআপ ইভেন্টস ভিভাটেক সামিটে যোগ দেবেন। 18 জুন প্যারিস সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এই হচ্ছে খবর। এখানে যেটা বলা হচ্ছে, সেখানে বিভিন্ন বিষয়, বৈশ্বিক বিষয়, আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে, কিন্তু কোনোটারই বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। বিস্তারিত বিবরণ কে দেবে? বিস্তারিত বিবরণ যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে মারাত্মক। নরেন্দ্র মোদী নাকি জিজ্ঞেস করেছেন যে 6টি পয়েন্ট কি কি, আপনি সাইডলাইন বৈঠকে যে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করবেন, 6টি পয়েন্ট কি কি? তার মধ্যে ট্রেড ফ্রেড সব রয়েছে, আঞ্চলিক নিরাপত্তা, মুক্ত সমস্ত কিছু রয়েছে। তারপর এর মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্ট যেটা ছিল, এক হচ্ছে ইরান প্রশ্নে ভারতকে আমেরিকার পাশে দাঁড়াতে হবে, এবং 2 বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প ভারতকে সাহায্য করতে চায়। প্রথম প্রশ্ন ইরানের, এটি শুনে তিনি তৎক্ষণাৎ নাকচ করে দেন। অওকাত আমেরিকার বুঝিয়ে দিয়েছে যে তোমার কোনো অওকাত নেই ভারতবর্ষের কাছে। সরি, ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গে। সেই মধ্যযুগীয় সিল্ক রুট সেই ব্যবহার করে ভারতের ব্যবসায়ীরা ইরানে গিয়ে ব্যবসা করতো, ইরানের ব্যবসায়ীরা ভারতে এসে ব্যবসা করতো। সেই ইরান আমাদের বন্ধু, আর স্ট্র্যাটেজিক্যালি ইরানকে কখনোই ভারত ছাড়বে না, রাশিয়া চীনও ছাড়বে না। এই কারণে যে ইরানে ঢুকে পড়া মানে আমেরিকা, তাহলে পশ্চিম এশিয়ার মধ্যে কিন্তু ও ঢুকে গেল, তাহলে সেটা কখনোই সমর্থন করবে না। আর বাংলাদেশের ব্যাপারে ওই যে লেখা হয়েছে না, যে 2025-এর ফেব্রুয়ারিতে, আমি যেটা বারবার বলি, 2025-এর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তিনি যে বিশ্ব ক্যামেরার সামনে তিনি যে নাটকটা করেছিলেন,
সেই নাটকের পর বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আর দ্বিতীয়বার ট্রাম্পের ওপরে ভরসা রাখবে? কোনোদিনও ভরসা রাখবে না। ফলে পরিষ্কার ট্রাম্পকে বলে দেওয়া হয়েছে, এই দুটো প্রসঙ্গ যদি আপনি বাদ দেন, তাহলে ট্রেড নিয়ে, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই দুটো জিনিস আপনাকে বাদ দিতে হবে। আমি আলোচনাতেই বসবো না যদি আপনি এই দুটো বাদ না দেন। তাতে G7 বৈঠকে যদি যেতে না হয় আমি যাব না। মোদির এই একরোখা ভাব দেখে তখন ট্রাম্প বলেন, ঠিক আছে, আমি আমার তালিকা থেকে এই দুটোকে আমি ছেড়ে দিলাম, আমরা 4টে বিষয় নিয়ে আলোচনা করব। সাইড লাইনে আলোচনা, সাইড লাইন বলতে কি, অন্য ঘরে গিয়ে আলোচনা হয়, সেখানে আলোচনা করব। কিন্তু এই আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমরা কতটা বাইরে প্রকাশ করব, কতটা করব না, তা আমরা নিজেরাই ওখানে স্থির করে নেব। এরই মধ্যে ট্রাম্প মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে। বলেছেন, একবার আসুন, আপনি 2025 সালে সেই এসেছিলেন, আজ 1.5 বছর হতে চলল, আপনি আমেরিকাতে পা দেননি, আর দিলেও আপনি আমার সঙ্গে আপনার দেখা হয়নি বিভিন্ন কারণে। মানে মোদি যে এড়িয়ে গিয়েছে সে কথা তো উনি স্বীকার করবেন না। উনি বিশ্বের মালিক মনে করে আমি সব। তো আপনি একটু আসুন, এসে আমার সঙ্গে ওখানে আতিথেয়তার সুযোগ দিন আমায়। মোদি বলেছেন, ঠিক আছে, আমি সময় সুযোগ দেখে আমি আপনার সঙ্গে কথা বলে আমার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে, সেই অনুযায়ী সফরসূচি করে আমরা ওখানে গিয়ে ওয়াশিংটন ডিসিতে কথা বলবো। যদি এই বৈঠকটা, G7 বৈঠকটা, সাইড লাইনের বৈঠকটা যদি সফল হয়, তাহলেই। যদি সফল না হয়, তাহলে ফের বৈঠকের আর কোনো রকম মানে অর্থই থাকছে না। ফলে যদি বৈঠক সফল হয়, আমার দিক দিয়ে আন্তরিক প্রচেষ্টা থাকবে, আপনার দিকেও যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, তাহলে পরে এই বৈঠকটা সফল হতে পারে। তবে ওই দুটি বিষয় বাদ থাকবে। এই দুটি বিষয় হচ্ছে ভারতের নিরাপত্তার বিষয়। এই দুটি বিষয়ে ভারত কোনো রকম আপোষ করবে না। এই যে একেবারে মানে ট্রাম্পকে একেবারে ধুনে দেওয়া, এটা একমাত্র ভারতবর্ষই পারে। এরপরে নাটকীয়ভাবে ফোন আসে বেঞ্জামিন নেতানিয়াহু, কারণ ট্রাম্প নিশ্চয়ই বলেছে নেতানিয়াহুকে যে ইরান এতে সমর্থন করবে না। নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে মোদিজির। নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে বলেছেন, আমরা দীর্ঘদিনের বন্ধু, একে অপরের ব্যাপারে সাহায্য করি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা যে আমরা এই RIC কখনো পশ্চিম এশিয়ায় মানে ইরানে আমেরিকাকে ঢুকতে দেব না। রাশিয়াও সমর্থন করে না, চীনও সমর্থন করে না, ভারতও সমর্থন করে না। ফলে ইরানের পাশে কিন্তু ভারত ডাইরেক্টলি থাকবে না, কিন্তু ইনডাইরেক্টলি, যেটা আগেও বলেছিল নরেন্দ্র মোদী, ইনডাইরেক্টলি ভারত কিন্তু সমর্থন জুগিয়ে যাবে। ডাইরেক্ট সমর্থন কারা যোগাচ্ছে? রাশিয়া এবং চীন। নেতানিয়াহুকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, ইরান প্রশ্নে ভারতের মুখের দিকে চেয়ে থাকবেন না। আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো, আপনার দেশের সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমরা দুই দেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, উন্নত সম্পর্ক চাই, এইটুকুই। ব্যবসাপাতি হোক, এইটুকুই। টেকনোলজির আদান প্রদান হোক, এইটুকুই। ফলে এই 15, 16, 17 এই দুটো দিন আমাদের অপেক্ষা করতে হবে যে ট্রাম্প আর মোদির কি কথাবার্তা হলো। তবে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের কোনো কথাই খাটবে না, ইরান ইস্যুতেও খাটবে না। ইরানের পাশে ভারত থাকছে, বাংলাদেশের ব্যাপারে ভারত একাই সিদ্ধান্ত নেবে। এতটা যখন এগিয়েছে, তখন বাকি সিদ্ধান্ত ভারতই নিয়ে নেবে। দীর্ঘ কারাভোগান্তি শেষে 11 জুন 2008 সাল মুক্তি পেয়েছিলেন গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা
বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি খুব কাছের থেকে সেই ট্রায়াল দেখেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম আইনজীবী হিসাবে আদ্যপান্ত সবকিছু দেখেছিলাম। সেটা নিয়েই সংক্ষেপে দু একটি কথা বলবো। বিচারকালীন সময়ে তার ভিতরে যেটা দেখেছি সেটা হচ্ছে তার অদম্য সাহস, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদৃষ্টি, আপোষ না করার কঠোর মানসিকতা। তার যে দৃঢ়চেতা মানসিক শক্তি দেখেছি সেটা ছিল বিস্ময়কর। আমরা সে সময় যারা আইনজীবী হিসাবে তার সঙ্গে ছিলাম অনেকেই মাঝে মধ্যে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতাম, কিন্তু একমাত্র তিনি যিনি কখনোই ন্যূনতমভাবে ঘাবড়ে যাননি। এবং তিনি আইনজীবী প্যানেলকে বলতেন, আপনারা আপনাদের মতো কাজ করেন, ওদের যা করার ওরা করবে। আদালতে তিনি সাহসিকতার সঙ্গে বলতেন যে উপর থেকে ওহী নাজিল হবে তো যা করার করেন, কিচ্ছু এসে যায় না। খড়গ হস্তে তাকে কোতল করার জন্য সেনা সমর্থিত সরকারের সমস্ত মেশিনারিজ কাজ করছে। সেই সময় এভাবে তার সাহসী উচ্চারণগুলি আমাদেরকে আরো শক্তিশালী করে তুলত। তার বিরুদ্ধে যে সকল মামলাগুলি ছিল সেগুলো ছিল একেবারে হাস্যকর মামলা, অবিশ্বাস্য, অকল্পনীয়, যা স্বাভাবিকভাবে ঘটতে পারে না এমন মামলা। এমন ঘটনা আছে, একটি মামলার একজন সাক্ষী আজম জে চৌধুরী আদালতে আসার পরে তাকে জোর করে সাক্ষীর জবানবন্দি দেওয়ানো হচ্ছে। তিনি একজন আসামির নাম বলছেন আর বলছেন না। তখন পাশে সিভিল গ্রেজে থাকা একটি সংস্থার লোকেরা ওই সময়ের যিনি প্রসিকিউশনের আইনজীবী তাকে দিয়ে জোর করে বলছে, হ্যাঁ আরো নাম আছে, আরো নাম আছে, আরেকজন নাম বলেন। সে বলছেন আমি অন্য কাউকে চিনি না, এই আপনি কাগজ দেখেন, এই কাগজে দেখেন নাম আছে। তিনি নাম বলেন নাই। আদালতে প্রচলিত ফৌজদারি কার্যবিধির বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে বানোয়াট ফটোস্ট্যাট কপি গণভবনের গেটের রেজিস্টারে কপি এনে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হলো। আমরা প্রতিবাদ করে বললাম, ফটোস্ট্যাট কাগজ তো সাক্ষ্য আইনে গৃহীত হবে না। তারা চিৎকার করে উঠল। আমরা কড়া প্রতিবাদ করলাম। এক পর্যায়ে আসামির কাঠগড়ায় দাঁড়ানো মাননীয় নেত্রী বললেন, এই তোমরা চিৎকার করো কেন, ওদের যা ইচ্ছা তাই করতে দাও, এটা তো বিচার না, সাজানো নাটক, যা ইচ্ছা তাই করতে দাও। আমরা সেদিন নেত্রীর কথা শুনিনি। প্রচন্ড প্রতিবাদ জানাবার ফলে জজ সাহেব চলে যেতে বাধ্য হলেন এজলাস ছেড়ে। সাজা দিতে পারেন নাই। নাটক অজবনিকাপাত ঘটিয়ে দিয়েছিলাম আমরা। সেদিন অনেক চেষ্টা করেও তারা বিচার প্রক্রিয়া সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যাকে সাজা দিতে পারেনি। লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত রিপ্রেজেন্টেশন দেওয়া হলো, শেখ হাসিনার মুক্তি চাই। রাজনীতিতে যারা তথাকথিত সংস্কারের নামে প্রয়োজনে শেখ হাসিনাকে বাদ দিয়েও সংস্কার করা হবে এই হুঙ্কার দিতেন, কোটি কোটি নেতা কর্মীদের প্রচন্ড ক্ষোভের কারণে তারা আর কোথাও দাঁড়াতে পারেননি। একদিকে কোটি কোটি জনতা, আর একদিকে শেখ হাসিনা, মাঝখানে আর কিছুই ছিল না। তাকে গ্রেপ্তারের পূর্বে সুধা সদনে আমি নিজে এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান অনেক রাতে গেলাম। তখন সুধা সদন কার্যত চতুর্দিকে ঘেরাও করে অ্যারেস্টের মতো করে রাখা হয়েছে। মাননীয় নেত্রী আমাদের দেখে অবাক হলেন। তিনি বললেন, কাউকেই তো আসতে দিচ্ছে না, তোমরা কিভাবে ঢুকলা? সে অন্য কথা। ভেতরে গিয়ে দেখলাম গোপালগঞ্জের 3 জন মানুষ এবং বেগম মতিয়া চৌধুরী এবং সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, আর কোনো মানুষ নাই। এমনকি সুধা সদনের কর্মচারীদের পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।
নেত্রী হতবাক হয়ে গেলেন যে আমরা কিভাবে ঢুকলাম, যেখানে তার বাড়ির কাজের লোকদের বা বাসার প্রয়োজনীয় তরি তরকারি অন্য অন্য গ্রোসারি নিয়েও ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরের ঘটনা অন্য অনেক কিছু। ট্রায়ালকালীন সময়ে আমরা অনেক বড় বড় আইনজীবীদের পাইনি। আজকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শফিক আহমেদ, প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুনকে। মনে পড়ছে ফজিলাতুন্নেসা বাপ্পির কথা, এরা আজ আমাদের মাঝে নেই। আর একজন আমাদের মাঝ থেকে চলে গেছেন। কতজন কতভাবে কারাগারে আছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, অন্য অন্য জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনেকে রয়েছেন। সেদিন যে লয়ার টিম ছিল তারা কোনো হুমকি হুঙ্কার কোনো কিছুকে ভয় পায়নি। সবচেয়ে বড় লয়ার ছিলেন শেখ হাসিনা নিজেই। তিনি পরাভব মানেননি। তার দুঃসাহসী মানসিকতা, তার দৃঢ়চেতা, তার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা আমার নিজের জীবনেও অনেক শিক্ষা দিয়েছে যে বিপদে কখনো ভেঙে পড়তে নেই। যেদিন তাকে মুক্তির সিদ্ধান্ত হয় তার পূর্বে আমরা একজন সচিবের বাসায় গিয়েছিলাম যে আগামীকাল হয়তো তার মুক্তি হতে পারে, কোনো ডিটেনশন অর্ডার দেওয়া আছে কিনা বিশেষ ক্ষমতা আইনে। তিনি তার বাসার থেকে অনেকটা শারীরিকভাবে ফোর্স করে বের করে দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে তাকে শাস্তি দেননি, বরং বড় বড় পদে তিনি আসীন হয়েছিলেন। এটার দ্বারা শিক্ষা নিয়েছি যে তিনি প্রতিহিংসায় বিশ্বাস করতেন না। সেদিন অনেকের চরিত্র দেখেছি। সেই আদালতে ক্যাঙ্গারু কোর্টের যারা বিচারক ছিলেন, শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে তাদের কারো বিরুদ্ধে, সেই ফিরোজুর রহমান মোল্লা সহ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সেদিন যারা বানোয়াট মামলা তৈরি করেছিলেন, পিপি হিসাবে ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। সেখানে দেখেছি প্রতিহিংসা চরিতার্থ করেন না শেখ হাসিনা। সম্পূর্ণরূপে মিথ্যা সাজানো যে সকল মামলাগুলি ছিল, ওই কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আমি গ্যারান্টি দিয়ে বলছি একটি মামলাও তিনি প্রত্যাহার করেননি। আইনানুগ প্রক্রিয়ায় তার সকল মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। টেলিভিশনে বিভিন্ন জায়গায় দেখে অনেকে মিথ্যাচার করে বলেন শেখ হাসিনা তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছিলেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, তার অন্যতম আইনজীবী হিসেবে বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা কোনো মামলা প্রত্যাহার করা হয়নি। প্রত্যেকটা মামলা আইনানুগ প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। এটাই ছিল শেখ হাসিনা। 11 জুন আমি সেই স্মৃতি রোমন্থন করি। সেদিন অন্যান্য যে সকল আইনজীবী বন্ধুরা আমরা একটা টিমে ছিলাম, তাদের নানা রকম হয়রানি, হুঙ্কার, ভয়ভীতি, প্রলোভন দেওয়া হতো। কাউকে কাউকে বিচারক করে দেওয়া হবে, বিচারপতি করা হবে, কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের অনেক সিনিয়র আইনজীবীরা তখন তৎকালীন সরকারের স্পেশাল লয়ার হিসেবে তালিকাভুক্ত হয়ে মাসে মাসে চেক পেতেন। কেউ কেউ বিদেশে চলে গেছিলেন, কেউ কেউ শেখ হাসিনার মামলার ফাইল ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু লক্ষ কোটি জনতা যার সঙ্গে থাকে, তার সঙ্গে কিছু বিশিষ্ট ব্যক্তিরা, কিছু হেভিওয়েট নেতারা না থাকলেও যে কিছু হয় না, সে শিক্ষা অন 11-এ শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করে দিয়েছেন। আওয়ামী লীগের প্রাণ শক্তি শেখ হাসিনা এবং লক্ষ কোটি 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 তৃণমূলের নেতাকর্মীরা। আল্লাহর অশেষ রহমত, শেখ হাসিনা জাতিকে নেতৃত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আবারও দেবেন।